সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে তৃতীয় অধ্যায়ের বিপণন কার্যাবলীর তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমিতকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন, পর্যায়িতকরণ বা গ্রেডিং এবং মোড়কীকরণ বা প্যাকেজিং সম্পর্কে আলোচনা করব। তো করোনা মহামারীতে আমরা সবাই বিপর্যস্ত, আমরা চিন্তিত। আমাদের জীবনের স্বাভাবিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম অনেক দিন ধরে বন্ধ আছে। তারপরও আমরা এভাবে বসে থাকলে তো হবে না, জীবন চালিয়ে যেতে হবে, লেখাপড়া করতে হবে। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমান হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, হাজারাতুল ডিগ্রি কলেজ। তো প্রথমে আমি আলোচনার প্রারম্ভে বিপণন বা বাজারজাতকরণ বা মার্কেটিং এর গুরুত্বপূর্ণ কাজ প্রমিতকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন জিনিসটা কি তোমাদের সাথে শেয়ার করছি। আমরা জানি আমাদের সকল ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা, পছন্দ, রুচি সমান নয় বা ক্রয় ক্ষমতা সমান নয়। তো এই জন্য যেহেতু প্রয়োজন, অভাব, চাহিদা, রুচি, অভ্যাস, পছন্দের বিভিন্নতা আছে, এজন্য বিপণনকারী কোম্পানিগণ সকল শ্রেণীর, সকল পেশার, সকল স্তরের মানুষের জন্য একটি পণ্যকে বিভিন্ন মান নিয়ে বিভক্ত করে বাজারজাতকরণ করে থাকে। যেমন উদাহরণস্বরূপ সিলিং ফ্যান, একটা কোম্পানি সিলিং ফ্যান তৈরি করে। সিলিং ফ্যান কারো রুম বড়, এজন্য তার 56 ইঞ্চি ফ্যান লাগে, কারো রুম মাঝারি, তার 48 ইঞ্চি লাগে, কারো স্পেসটা একদম ছোট বা ছোট্ট দোকান, সেখানে 36 ইঞ্চি বা 18 ইঞ্চি ফ্যান হলে চলে। আর একটা উদাহরণ দিই, যেমন রেফ্রিজারেটর বা ফ্রিজ, এখানে ছোট পরিবার, ছোট ফ্রিজ হলে চলে। তবে এখানে কিছু ফ্রিজ আছে, ডিপ আছে, নর্মাল আছে, আবার ড্রয়ার সিস্টেম আছে, আবার ড্রয়ার ছাড়া আছে। কারণ কিছু লোক, কিছু ক্রেতা ভোক্তা ড্রয়ারওয়ালা পছন্দ করে, কেউ ড্রয়ারবিহীন পছন্দ করে। আবার কিছু কিছু রেফ্রিজারেটরে বরফ জমে, ফ্রস্ট, আর কিছু কিছু রেফ্রিজারেটরে বরফ জমে না, সেটাকে নন ফ্রস্ট বলে। এক একজনের পছন্দ এক এক রকম। এই জন্য আমরা দেখি বাজারে কোম্পানিরা ড্রয়ারওয়ালা, ড্রয়ারবিহীন, তারপরে ফ্রস্ট, নন ফ্রস্ট বিভিন্ন মানের রেফ্রিজারেটর বাজারজাতকরণ করে থাকে। তো এই যে দুইটা উদাহরণ আমরা দিলাম, রেফ্রিজারেটর এবং সিলিং ফ্যান, এটা থেকে তোমরা বুঝতে পারছো যে প্রমিতকরণ জিনিসটা হলো আসলে ক্রেতা সাধারণের প্রয়োজন, পছন্দ, অপছন্দ এবং রুচির ভিত্তিতে পণ্যের মানের সীমা নির্ধারণ করার পরিকল্পনাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ এবং ইংরেজিতে স্ট্যান্ডার্ডাইজেশন বলে। তো আমি অন্যভাবে বলতে পারি, প্রমিতকরণ হলো পণ্য শ্রেণী বিভাগের, প্রমিতকরণ হলো পণ্য শ্রেণী বিভাগের মৌলিক সীমা রেখা নির্ধারণ। আরো অন্যভাবে একটু গুছিয়ে বললে, ক্রেতা সাধারণ পণ্যের যে বিশেষ গুণাগুণ পছন্দ বা অপছন্দ করে, তার ভিত্তিতে পণ্যের মান তালিকা তৈরি করাকে প্রমিতকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন বা মান নির্ধারণ বলে থাকে। তো আমরা এখন প্রমিতকরণ কেন করব, প্রমিতকরণ এর প্রয়োজনীয়তা, প্রমিতকরণের প্রয়োজনীয়তাটা একটু আলোচনা করব।
তো কোন পণ্য বাজারজাতকরণ করার আগে কেন প্রমিতকরণ বা মান নির্ধারণ করতে হয়? তো প্রমিতকরণ করলে সহজে বিপণন কার্যটা সম্পাদন করা যায়, কারণ মানুষ আগে ভাগে জানে বাজারে কয় মানের কয় ধরনের কত সাইজের পণ্য আছে, সেটা কোনটি কোন সাইজের বা কোন মানের কোন ডিজাইনের কোন কোয়ালিটির পণ্যটি তার জন্য উপযুক্ত বা কোনটি তার প্রয়োজন মেটাবে সেটা নির্ধারণ করতে পারে। অনুকূল মনোভাব সৃষ্টি, আগেভাগে পণ্যের মান নির্ধারিত থাকলে কোন পণ্যটি সম্পর্কে ভোক্তা ভালো ধারণা দেয়। এক একজনের পছন্দ এক এক রকম, কারো কালার এক এক ধরনের পছন্দ, কেউ বড় পছন্দ করে, কেউ মাঝারি পছন্দ করে, কেউ ছোট পছন্দ করে, কারো আয় সীমা বিভিন্ন ধরনের বিভিন্ন রকম, এই জন্য এক একজন এক এক রকমের জিনিস পছন্দ করবে। ও আগেভাগে সে অনুকূল মনোভাবটা আনতে পারে, অর্থাৎ বাজারে এই মানের পণ্য আছে, এই সাইজের পণ্য আছে, আমার বাজেট আমার পছন্দ সবকিছু মিলে এটা আমার জন্য ঠিক আছে, এইটা মূলত সে ধরে নিতে পারে। বেশি মাত্রায় বিক্রি, অর্থাৎ পণ্যের মানগুলো আগেভাগে নির্ধারিত থাকলে বোঝা যায়, বাজার জরিপ করে বোঝা যায় যে কোন সাইজের কোন মানের কোন কোয়ালিটির পণ্য কাস্টমার বেশি। তো উৎপাদনকারী প্রতিষ্ঠান যে মানের যে সাইজের যে ডিজাইনের পণ্যটা বেশি কাস্টমার বেশি সেটি সে পরিমাণে সে উৎপাদন করবে এবং বেশি মাত্রায় বিক্রি করতে পারবে। তারপরে মান নির্ধারিত থাকলে ভোক্তারা তুলনামূলকভাবে বিচার করতে পারে, এটা টপ ক্লাস দাম এত, এটা মিডল ক্লাস দাম এত, এটা নিম্ন ক্লাস দাম এত, তাহলে দামের সাথে কোয়ালিটির তুলনা করে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সহজে মূল্যায়ন করতে পারে। অর্থাৎ বেশি দাম তাহলে পণ্যটি ভালো হবে বা সাইজে বড় হবে, সুবিধা বেশি হবে। একদম কম দাম, এটা সাময়িক, কেউ চিন্তা করে আমার দীর্ঘ সাইজ দরকার নেই, আমি সাময়িক কিছুদিন চললে হবে, তার জন্য কম দামি বা কম কোয়ালিটি হলে চলবে। এইভাবে সে তুলনামূলকভাবে মূল্যায়ন করে। নির্দিষ্ট মান বজায় রাখা, অর্থাৎ যেটা যেই মানের সেখানে সেই মানটা বজায় রাখার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চেষ্টা করতে পারে, যেহেতু কোয়ালিটিটা নির্ধারিত, কোন কোয়ালিটির কি পরিমাণ ম্যাটেরিয়ালস, কোন কোয়ালিটির ম্যাটেরিয়ালসগুলো র ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হচ্ছে বা দিবে সেটা নির্ধারণ করা হবে। তারপর নির্ভরযোগ্যতা বৃদ্ধি, অর্থাৎ কোম্পানির নির্ধারিত মান যদি দেওয়া থাকে, কাস্টমার বা ভোক্তারা তার ওই কোম্পানির পণ্যের উপর নির্ভর করতে পারে। হ্যাঁ, এই কোম্পানির পণ্যটা এই দাম হলেও খারাপ না, ওই কোম্পানির পণ্য এই দাম, তাহলে দাম হিসাবে কোয়ালিটি অত ভালো না বা বিভিন্ন মন্তব্য এইভাবে তারা কোম্পানির পণ্যের প্রতি নির্ভরযোগ্য হতে পারে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে বিপণনের কার্যাবলীর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা হলো গ্রেডিং বা পর্যায়িতকরণ। গ্রেডিংটা স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ নির্ধারিত মান যে সীমারেখা নির্ধারণ করে আমরা মানটা নির্ধারণ করলাম, সেই অনুযায়ী পণ্যগুলোকে বিভক্ত করে ফেলা। যেমন একজন ইলিশ মাছ রপ্তানিকারক, সে ইলিশ মাছকে পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, কর্ণফুলীর ইলিশ আলাদা করতে পারে, কারণ এগুলো এক এক জায়গার এক এক নদীর ইলিশের স্বাদটা আলাদা। এজন্য ভোক্তারাও যেটার স্বাদ বেশি পদ্মার ইলিশ পছন্দ করে, এরপরে মেঘনার ইলিশ পছন্দ করে, এরপরে কর্ণফুলীর ইলিশ পছন্দ করে। আবার একজন ইলিশ রপ্তানিকারক, সে বায়ার বললো যে আমাকে গ্রেডিং করে দিতে হবে, আমি দামটা সবগুলোকে অ্যাভারেজ দেবো না, আমি এক এক গ্রেডের সাইজ অনুযায়ী দাম দেব। যেমন 1.5 কেজি থেকে 1.5 কেজির উপরে, তাহলে আমি এটার দাম দিব প্রতি কেজি 1200 টাকা। যেটা 700 থেকে 1 কেজি, সেটার দাম দিব আমি 800 টাকা। যেটা 500 গ্রাম থেকে 700 গ্রামের মধ্যে, সেটার দাম দিব আমি 400 টাকা। এইভাবে একজন বায়ার একজন ইলিশ রপ্তানিকারককে দাম বলবে। এই জন্য তিনি কি করবেন, প্রথমে সমুদ্র থেকে যারা মাছ সাপ্লাই করে তাদের মাছগুলো কালেক্ট করে ওইভাবে 3টা গ্রেড করে ফেলবেন, কারণ এক এক গ্রেডের এক এক দাম তিনি পাবেন, অ্যাভারেজ দাম পাবেন না। তো এখানে যদি তিনি বেশি বড় সাইজের
1 নম্বর গ্রেডের বড় মাছ 1.5 কেজির উপরগুলো বেশি পান, তাহলে তার লাভ বেশি হবে, আর বেশি ছোট সাইজ পড়ে গেলে তার লাভটা কিছু কম হবে। তো যেমন বাচ্চাদের খাদ্য, শিশু খাদ্য, বেবি ফুড, আমরা বাজারে দেখতে পাই ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3, 4 এভাবে। এগুলো হচ্ছে বয়সের ভিত্তিতে, অর্থাৎ বাচ্চাদের বয়স ভেদে তার খাদ্যের মধ্যে যে উপাদানগুলো দেওয়া হবে, যে পুষ্টিমানগুলো দেওয়া হবে, সকাল বয়সে কম বয়সে যদি বেশি হার্ড খাবার দেওয়া হয় তাহলে বাচ্চা হজম হবে না, খেতে পারবে না। এজন্য এখানে পরিমাণ, পুষ্টিমান কমিয়ে দেওয়া হয় একদম 0 বয়স থেকে। এরপরে 2 বছর থেকে 4 বছরের জন্য একটু বাড়িয়ে দেওয়া হয়, 4 বছর থেকে 6 বছরের মধ্যে আরও বাড়িয়ে দেওয়া হয়, 6 বছর থেকে 8 বছর বাড়িয়ে দেওয়া হয়। এই মানগুলো আগে নির্ধারণ করছে। শিশু খাদ্য একটা জিনিস, ল্যাকটোজেন বা বায়োমিল, এই ধরনের অনেক নামের আছে বাজারে। এগুলোকে বয়স ভেদে তার যে পরিমাণ পুষ্টির দরকার সেই পরিমাণ পুষ্টি দিয়ে এগুলাকে গ্রেডিং করে বাজারে ছাড়া হয়। যেমন আমরা চালের আড়তে দেখতে পাই খুব মোটা চাল, মাঝারি মোটা চাল, একদম সরু চাল, পোলাও চাল, এভাবে গ্রেডিং করে রাখে। এবং ভালো মান বা চিকন চালের দাম বেশি। তো এই গ্রেডিংটা হলো আগে একটা পণ্যকে কয়টা ক্লাসে ভাগ করবে সেটা হলো প্রমিতকরণ, আর সেই মান, নির্ধারিত মান অনুযায়ীটাকে ভাগ করে ফেলাটা হলো পর্যায়িতকরণ। অর্থাৎ প্রমিতকরণের পরবর্তী কাজ হলো পর্যায়িতকরণ বা গ্রেডিং। অর্থাৎ 15 মিনিট। তো এরপরে প্রমিতকরণ এর পরবর্তী কাজ হলো পর্যায়িতকরণ। এর পরবর্তীতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ মার্কেটিং, এটা প্যাকেজিং বা মোড়কীকরণ। অর্থাৎ আমরা দেখতে পাই বাজারে এককালে আমরা চাল, ডাল, আটা অনেকগুলো খোলা পেতাম, এগুলো মান ঠিক থাকতো না, দাম একটু কম ছিল। কিন্তু আজকের দিনে মানুষ যত সচেতন হচ্ছে ততই মানুষ একটু দাম বেশি হলেও একটু উন্নত মানের নিরাপদ খাদ্য খুঁজে। তাই আমরা বাজারে এখন দেখি কত উন্নত মানের প্যাকেটজাত করে পণ্যগুলো বাজারজাত করা হয়। তাহলে প্যাকেজিংটা কি বা মোড়কজাতকরণ হলো পণ্যের জন্য বিশেষ কোনো আবরণকে বোঝায়। তো মোড়কের নকশা, মোড়ক উন্নয়ন এবং মোড়ক দিয়ে পণ্য আবৃত বা ঢেকে দেওয়ার কাজকে বলা হয় মোড়কীকরণ বা প্যাকেজিং। সাধারণত প্যাকেজ শুধু আবৃত করা, আর প্যাকেজিংটা হলো প্যাকেটের ডিজাইন নির্ধারণ করা, প্যাকেটের মান নির্ধারণ করা, প্যাকেটকে এমন ভাবে বা প্যাকেটের উপর আবার অনেকগুলো ডিরেকশন থাকে। যেমন ওষুধের ক্ষেত্রে ওষুধের পরিমাণ লেখা থাকে, মেয়াদ লেখা থাকে, ডোজ লেখা থাকে, কিছু রোগ নির্দেশনা লেখা থাকে। তাহলে প্যাকেজিং হলো পণ্যকে নিরাপদে পরিবহন করা, নিরাপদে রাখা, গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য যে উপরে বহির আবরণ তৈরি করা হয় এবং ভোক্তার কাছে এটা আকর্ষণীয় করে তোলার জন্য যে ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় প্যাকেজিং বা মোড়কীকরণ। 4 মিনিট আছে। তো আমরা এই প্যাকেজিং কেন করব? প্যাকেজিং এর জন্য প্যাকেজিং অর্থাৎ মোড়কীকরণের প্রয়োজনীয়তা। তাগুলোকে আমরা বলতে পারি আকর্ষণ বৃদ্ধি, নিরাপত্তা, গুণগত মান অক্ষুণ্ণ রাখা, তো এই সকল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্যাকেজিং কেন করতে হয়, অর্থাৎ পণ্যকে আকর্ষণীয় করা। যেমন আমরা
বিভিন্ন রেফিল পেপারে মোড়ানো এখন অনেক ধরনের চিপস, ডাল, ঝালমুড়ি অনেক কিছু দিতে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আজকাল এগুলো উন্নত মানের রেফিল পেপারে ভরে এগুলো মার্কেটে করছে। তারপর নিরাপত্তা, প্যাকেট যত স্ট্রং হবে, যেমন সিমেন্টের প্যাকেট যদি ভঙ্গুর হয় ছিঁড়ে যায় সহজে, সিমেন্টগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, জমে যাবে। তারপরে আজকের দিনে আমরা দেখি দুধ, তরল দুধ প্যাকেটজাত করে ভোক্তাকে পরিবেশন করা হচ্ছে। তারপর গুণগত মান অক্ষুণ্ণ রাখা, ওষুধপত্র, বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিস যেগুলো প্যাকেট না থাকলে, ভালো মানের প্যাকেট না হলে এগুলোর গুণগত মান নষ্ট হয়ে যায়, দ্রুত নষ্ট হয়ে যায়। এজন্য এগুলো আমাদের প্যাকেটজাত করতে হবে। এই হিসাবে আমরা আরও কিছু কিছু সুবিধা পাই, যেমন বা প্রয়োজন আছে বিক্রয়ের সুবিধা, সহজ পরিবহন সুবিধা, সহজ পরিবহন, অর্থাৎ প্যাকেট করা থাকলে এগুলো বিক্রেতারা মেপে পাল্লায় তুলে বিভিন্ন ধরনের এত ঝামেলা পোহাতে না, প্যাকেট দিয়ে সরাসরি সার্ভ করতে পারে। তারপরে প্যাকেটজাত জিনিসগুলো ক্যারি করা, বিভিন্ন যানবাহন মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে খুবই সহজ হয়। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় এর বিপণন কার্যাবলীর 3টি গুরুত্বপূর্ণ কাজ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন প্রমিতকরণ, পর্যায়িতকরণ ও ভর্তিকরণ। প্রমিতকরণটা হলো ভোক্তার চাহিদা, পছন্দ, আর্থিক অবস্থা ইত্যাদি বিবেচনা করে মানের সীমারেখা নির্ধারণ, এবং পর্যায়িতকরণের পরবর্তী কাজ এবং এর পরবর্তী কাজের মৌলিকীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী শিডিউল মোতাবেক আগামী দিন আবার দেখা হবে তোমাদের সাথে। সবাইকে অনেক শুভেচ্ছা।